দুপুর, শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ দুপুর। এই জন্যই বলছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের এই আমেরিকা অনুষ্ঠানটি আপনারা দেখছেন। আজকে যখন এই সেটের সামনে আপনারা, তখন কোথাও দুপুর, কোথাও সকাল, কোথাও সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, আমেরিকা বাংলার আজকের এই কবিতার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমেরিকা প্রবাসী দুজন বিশিষ্ট কবি। আজকে আমাদের মাঝে আছেন কবি উইলি মুক্তি, আমেরিকা থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। আরো আমাদের মাঝে আছেন আমেরিকা থেকে কবি মনিজা রহমান। কবি আমেরিকা বাংলা টিভিতে শুভেচ্ছা। কবি মনিজা রহমান এবং কবি উইলি মুক্তি, আপনাদের দুজনকে আমেরিকা বাংলার পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে এই অনুষ্ঠানটি পরিচালনায় রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন সিদ্ধার্থ দে, এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে আমি আহমেদ হোসেন বাবু। অনুষ্ঠানের শুরুতেই চলুন কথা বলা যাক আমাদের আজকের অতিথিদের সাথে। প্রথমেই আমি উইলি মুক্তিকে কিছু বলতে চাই। উইলি মুক্তি, কেমন আছেন আপনি? জি, ভালো আছি বাবু ভাই, আলহামদুলিল্লাহ। এতদিন তো করোনা কারণে ঘরবন্দি হয়েছিলাম, এখন একটু একটু করে বের হওয়া শুরু হয়েছে, ভালো আছি। আজকে নিউ ইয়র্কে সকাল কি মানে রৌদ্রোজ্জ্বল সকাল নাকি কিরকম? হ্যাঁ, খুব সুন্দর সকাল, রৌদ্রোজ্জ্বল, অনেক সুন্দর সকাল, ঝকঝকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আপনাদের শীতের প্রকোপ আসছে না এখনো আসে নাই? খুব অল্প, এখনো আসেনি, বাট মাঝে মাঝে একটু একটু হচ্ছে আর কি, একটু একটু শীত লাগছে, আবার গরম পড়ে যাচ্ছে, এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলুন আলাপচারিতে যাওয়া যাক। প্রথমেই আমি জানতে চাই, আপনি এই যে আমাদের লেখালেখির জগতে আপনার পদার্পণ, সেটা কবে কিভাবে হলো, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। লেখালেখির ব্যাপারটা ছোটবেলা থেকে এসছে, বাল্যকাল থেকে। যখন ক্লাস 5-এ পড়ি, তখন প্রথম একটা কবিতা লিখেছিলাম, লাইক ছড়া কবিতা। আমাদের আমি যেই পাড়াতে থাকতাম ধানমন্ডিতে, ওইখানে পাড়াতে একটা ম্যাগাজিন ছাপা হতো নতুন কুড়ি নামে। সেই ম্যাগাজিনে প্রথম লিখেছিলাম 6 লাইনের একটা 6 লাইন, হ্যাঁ 6 লাইনের একটা ছড়া, সেখান থেকেই শুরু। তারপর আস্তে আস্তে যখনই আস্তে আস্তে বড় হলাম, মা দেখতো, মা সবসময় অনুপ্রাণিত করতো যে ঠিক আছে, লিখতে থাকো, ভালোই হচ্ছে, একটু একটু করে লিখতে থাকো। তো তখন তো এই টাচ স্ক্রিন ছিল না, ডিজিটাল যুগ ছিল না, তখন ডায়েরিতেই লিখতে হতো সাধারণত। তো ওই ছোট ছোট যাই লিখতাম ওইটা ডায়েরিতে জমা করে রাখতাম আর কি। তো এটা এটা হবে 84-এ। 84-এর দিকে। আচ্ছা, অনেক অনেক আগে কথা বলতে। হ্যাঁ 84, হ্যাঁ 84 কি 85-এর দিকে এরকম হবে, তখন থেকেই লেখা শুরু করেছি। আচ্ছা, তারপরে আপনি আপনার কৈশোর কেটেছে বাংলাদেশে নিশ্চয়ই? জি, আমি কৈশোর, আমি কলেজ শেষ করে এখানে এসেছি, 91-এ এসেছি এখানে, এই দেশে। জি, 1991-এ এসেছি। দীর্ঘ প্রবাস জীবন আপনার। 91 হলে জি, প্রায় 30 বছর
30 বছরের মতো। 30 বছর লম্বা সময়। জি। তাহলে আপনার প্রথম কাব্যগ্রন্থ কোনটি, কি যেন নাম ছিল যেন আমার আমাদের? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে জল পাথরের যুগলবন্দি। জল পাথরের যুগলবন্দি। জি। বাহ, চমৎকার নাম আপনার, জল পাথরের যুগলবন্দি। ধন্যবাদ। তাহলে আজকে জল পাথরের যুগলবন্দি থেকে একটি হুম। কবিতা আমরা শুনি। হ্যাঁ, অবশ্যই। আহ কবিতার শিরোনাম হচ্ছে অস্ত যাওয়া সূর্যের বিরহে মনের ঘরে আবদার। স্বার্থপর প্রেমিকা হব, অস্ত যাওয়া সূর্যের বিরহে তোমার মনের ঘরে সুখের পরাগ কিনে এনে দেব। দিব্যি দিয়ে বলছি, অতীতের সকল দুঃস্বপ্নগুলোকে হাওয়ায় উড়িয়ে দিয়ে তোমার কাঙ্ক্ষিত চলার পথে স্বপ্নিল সিঁড়ি নির্মাণ করে তাতে প্রেমের চিহ্ন এঁকে দেব। যদি আবদার করি লন্ডনের বাকিংহাম প্যালেস, গার্ডেন সন্নিহিত গোল্ড অ্যাঞ্জেল, তার পাশাপাশি শ্বেতপাথরের সিঁড়িতে বসে গোধূলির লগ্নে রক্তিম আভায় অক্ষুণ্ণ স্পর্শকাতর গভীর প্রেমের আলিঙ্গন, অপূর্ব এক মধুময় ক্ষণ দেবে আমায়? অধীর আগ্রহে আদরের লালিমায় তোমার বশীভূত প্রেয়সী হব যে, নিদ্রাহীন বশীভূত প্রেয়সী হব যে, নিদ্রাহীন রজনীতে অন্তরঙ্গ অধরের স্পর্শে ইউরোপের কোকেনহাগ কুঞ্জকাননে দুজনে বাসর সাজাবো। ইটালির নয়নাভিরাম কোমো লেকের পানিতে হংসমিথুন হয়ে খেলা করব। গভীর প্রেমময় নয়নে দেখব দুজনে পাহাড়ের বুকে ঢলে যাওয়া সূর্যকে। সিঁদুর রাঙা রক্তজবার ভাসমান পাপড়ির পরশে আর সুগন্ধি গোলাপ জলের অবগাহনে আমাকে সাজাবে তুমি মিশরের স্বপ্নস্বর্গের মহারানী ক্লিওপেট্রা। গ্রিক রাজ্যের রহস্যময় জ্যোৎস্নাশোভিত রাতের ঝলকানিতে যদি কখনো দেখতে পাও আমার এই স্নিগ্ধ অধরে আলতো হাসির পিছনে লুকানো বিষাদের অশ্রুসিক্ত নয়ন, তবে এই অবুঝ অশ্রুধারাকে অলোকে লুকিয়ে রেখো তোমার নির্মল চোখের কোণে। যদি কখনো হারিয়ে যাই দূর দূরান্তে নিকষ কালো মেঘের আড়ালে, না পাওয়ার শূন্যতাকে আবদ্ধ করে রেখো অভিমানী বৃষ্টি নয়তো ভাঙা রোদ্দুরের মাঝে। শুধু তোমার মনের ঘরটিতে সযতনে একটু জায়গা রেখে দিও। তিমির রাত্রিতে বাংলার জোনাকি হয়ে ফিরে আসব তেজস্বিনী প্রেয়সীর ছলে, তোমার স্বপ্নভরা অলস দুটি চোখে চোখ রেখে অশ্রুজলে খেলা করতে। বাহ বাহ, চমৎকার, খুবই চমৎকার। ধন্যবাদ। দীর্ঘদিন দেশের বাইরে আপনি, তবু বাঙালির জোনাকি হয়ে আপনি ফিরে আসবেন, তার মানে আপনার শেকড়ের মধ্যে এখনো বাংলাদেশ। জি। ধন্যবাদ কবি, আপনাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য। আসবো আপনার কাছে আবারও। চলুন, আমাদের আমাদের দ্বিতীয় অতিথি আমাদের মাঝে অপেক্ষা করছেন, কবি মনিজা রহমান। কবি মনিজা রহমান নিউ ইয়র্কে একটি পরিচিত নাম, একটি প্রিয় মুখ। খবরের কাগজ খুললেই আমরা মনিজা রহমানের লেখা দেখতে পাই, হয় কবিতা, না হয় গল্প, না হয় প্রবন্ধ, একটা কিছু আছে। তো মনিজা রহমান, কেমন আছেন আপনি? আজকে তো খুব ভালো লাগছে যে অনেক দিন পরে আমাদের প্রিয় বাবু ভাইকে দেখতে পাচ্ছি। কারণ বাবু ভাই আমার কলিগ ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকায়, এবং ওনার নিউ ইয়র্ক থেকে চলে যায় আমরা খুব মানে শকড হয়েছিলাম। তো আজ একদম ভার্চুয়ালি দেখতে পাচ্ছি, মনে হয় কি খুব কাছে থেকে। তো খুব ভালো লাগছে আজকে সকালটা। আজ বৃষ্টি হওয়ার কথা ছিল, অনেকদিন গত সপ্তাহ ধরে দেখাচ্ছিল আজ রবিবার বৃষ্টি হবে, কিন্তু আজ বৃষ্টি হলো না। আলো ঝলমলে একটা সকাল পেলাম, মনে হলো যে অনেক কিছু পেলাম। আমাদের আমাদের জন্যই হয়তো আজকে রোদ চলে এসেছে জানালায়, বৃষ্টি নাই, কি বলেন? যে একটা চমৎকার প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের। আমি খুব খুশি আজকে আপনাদের দুজনকে পেয়ে। মনে হচ্ছে যে আমি সেই সাহিত্য একাডেমির একটি ঘরে বসে আছি, এরকমই মনে হচ্ছে আমার কাছে।
তাহলে আর কথা শুনবো, চলুন আপনার লেখালেখিতে আমরা যাই। কবে থেকে আপনার লেখালেখি শুরু হলো, যদি আমার দর্শকদের জন্য কিছু বলতেন। আসলে আমি তো মূলত সাংবাদিক ছিলাম, ক্রীড়া সাংবাদিক। লেখালেখি তো অনেক আগে থেকেই করি, মানে নিয়মিত, যেহেতু সাংবাদিকতার একটা পার্টি হচ্ছে লেখালেখি করা। তো এমনিতে যখন আমি স্কুল জীবনের কথা বলি, স্কুল কলেজ জীবনে আমি খুব ভালো পাঠক ছিলাম। তো খুব অনেক বই পড়তাম। তো এই পড়াশোনার সুবাদে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে পরিচয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠচক্রে অংশ নিতাম। তো একটা পাঠক মন ছিল, যাতে বুঝতে পারতাম ভালো লেখা কোনটা, মন্দ লেখা কোনটা। এটা একটা সেই রকম একটা বুদ্ধিবৃত্তিক স্তর মনের মধ্যে গেঁথে উঠেছিল। তখন থেকে একটা তাগিদ ছিল যে কিছু লিখবো, সেই কিন্তু একটা পেশা হিসাবে তো আর লেখক ওভাবে নেওয়া যায় না, তাই সাংবাদিকতা শুরু করলাম। এবং ক্রীড়া সাংবাদিকতা একটা সুবিধা ছিল অন্যান্য বিটের চেয়ে, রাজনৈতিক কিংবা পলিটিক্যাল কিংবা বিনোদন। ক্রীড়া সাংবাদিকতা আপনার কল্পনার প্রয়োগটা অনেক বেশি ঘটে। আপনি ইচ্ছা করলে আপনার মতো টক ঝাল মিষ্টি করে অনেক সুন্দর করে একটা লেখা লিখতে পারেন। তো আমার ইচ্ছা ছিল মতি নন্দী বা রূপক সাহা, যারা খুব বিখ্যাত ক্রীড়া সাংবাদিক কাম লেখক, তারা ছিল আমার আইডল। তো ওভাবেই শুরু। তো এগুলো ছিল খুব অগোছালো, কিন্তু জাস্ট মানে অর্গানাইজিংলি লেখা শুরু হয়েছে ধরেন 2008 সালের দিকে, যে বছর আমার বই বের হলো। তো তখন থেকে আমার মানে দ্বিতীয় আমি একটা সত্তা খুঁজে পেলাম, যে লেখক সত্তা, সাংবাদিকতার পাশাপাশি লেখক সত্তা। এবং এরপর থেকে আমি প্রতি বছরই আমার বই বের হয়েছে। এবং নিউ ইয়র্কে যখন আসলাম, আপনি জানেন যে আমরা প্রথম আলো উত্তর আমেরিকায় কাজ করলেও আসলে এটা আসলে বাংলাদেশের মূলধারার টিভি পত্রিকার মতো নয়, কারণ এখানে সবকিছুই হচ্ছে একটা কমিউনিটি কেন্দ্রিক, এটা মূলধারার সাথে যুক্ত নয়। যার ফলে আমি আসলে ওই রিপোর্টিং বলেন, এগুলো সব খুব মিস করতে শুরু করলাম। এবং মনে হলো যে আমি আমার সাংবাদিকতা সত্তাটাকে হারিয়ে ফেলছি। কারণ আমি তো মূলত ক্রীড়া সাংবাদিক, এবং এখানে স্পেশালাইজেশনের কোনো সুযোগই নেই। এখানে যেই সম্পাদক, সেই সার্কুলেশন ম্যানেজার, সেই সব, মানে এখানে একজনকে সব কাজ করতে হয়। তো আমি এখানে প্রথম আলো উত্তরের নকশা নামে একটি পাতা সম্পাদনা করি, পাশাপাশি আমার যে দ্বিতীয় সত্তা, লেখক সত্তা, এটাই এখন আমার মূল আইডেন্টিটি। পাশাপাশি আপনি জানেন স্কুলে জব করি, কিন্তু আমার স্বপ্ন আসলে কবিতা আমার ভালোবাসা, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে যে একজন কথা সাহিত্যিক হিসেবে মানে পরবর্তী জীবনে আমি মানে চেষ্টা করে যাওয়া, কথা সাহিত্যিক হতে পারা। ধন্যবাদ। আমরা আরো শুনবো আপনার কাছে, আপনার সাংবাদিকতার যে প্রথম জীবন সেই সম্পর্কে আমরা কিছু শুনবো। চলুন আমরা কবিতায় যাই। আপনি আজকে আমাদের প্রথম কোন কবিতাটি শোনাবেন? হ্যাঁ, আমি আজকে বলছিলাম যে আজকে এখানে বৃষ্টি হবার কথা ছিল, তো বৃষ্টি হয়নি। তো আমি বৃষ্টি নিয়ে একটা কবিতা করছি। যেমন গ্রীষ্মকালে আপনি জানেন যে বৃষ্টি হয়, বাংলাদেশে যেমন বৃষ্টি হয়। তো কিছুদিন আগে আহ নিউ ইয়র্কেও ঠিক এরকম খুব ঝুম বৃষ্টি হয়েছিল। সাধারণত নিউ ইয়র্কে বাংলাদেশের মতো মুষলধারে বৃষ্টি হয় না। তখন যখন বৃষ্টি দেখলাম, তখন আমার একটা অনুভূতি হলো, মানে আমি মনে হয় যেন আমি বাংলাদেশে ফিরে গেলাম। তো ওই তখন আমি একটা কবিতা লিখেছিলাম, ওই কবিতার শিরোনাম হচ্ছে বৃষ্টি শেষের অনুভব। কদিন আগে যে তুমুল বৃষ্টি হলো, সেই দিনটার কথা মনে আছে? বৃষ্টির জলে ভিজতে ভিজতে নিজেকে মনে হচ্ছিল প্রাগৈতিহাসিক যুগের আদিম জীব, যার কোনো শুরু নেই, শেষ নেই। পুরো বিশ্ব চরাচরে যেন আমি একা, নাটক শেষে প্রসেনিয়ামে দাঁড়িয়ে থাকা শেষ শিল্পী। গ্রীষ্মের দুপুরবেলা বৃষ্টি থেমে গেলে চাল ধোয়া এক ধরনের রং দেখা যায় প্রকৃতিতে। দূর কোনো প্রাচীরের গায়ে লেগে থাকা জরা ঘুচে যায় বৃষ্টির পরে। অনিশ্চিত সূর্যালোকে বৃষ্টির জল জমতে থাকে পাতায় পাতায় ফুলের মঞ্জুরিতে। নীল ঠোঁটের ছোট্ট পাখিটি পাখার পানি ঝেড়ে শীষ দিয়ে ওঠে। বৃষ্টি শেষে স্নান করে শুদ্ধ হয় প্রকৃতি। ভেজা মাটি থেকে ওঠে বৃষ্টির সোদা ঘ্রাণ, যাকে গ্রিকরা পেট্রিচোর বলতো অনেক আগে। বাহ, চমৎকার চমৎকার। বৃষ্টি, সোধা ঘ্রাণ বৃষ্টিতে। হুম হুম। বৃষ্টিকে নিয়ে অনেক কবিতা লিখেছি। সব বাঙালির প্রিয় বৃষ্টির সোদা ঘ্রাণ। আসলে আসলে তাই। চমৎকার কবিতা আপনার। আমরা আমরা দর্শকরা নিশ্চয়ই খুব খুশি হয়েছে আপনার কবিতা শুনে। মুক্তি প্রেমের কবিতা শুনলাম, খুব ভালো লাগবে। কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, তুমি আহ, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আহ,
মুক্তির প্রেমের কবিতাটা খুব ভালো আমাদের লাগলো। হ্যাঁ, তো ধন্যবাদ বাবু ভাই, মনিজা। হ্যাঁ বাবু ভাই চলে এসেছেন। হুম, আমরা হ্যাঁ, কথা চমৎকার বলছিলাম। কবিতা, ভালো, খুবই সুন্দর একটা কবিতা ছিল আজকে মনিজার। আরো শুনবো আমি। আহ, কবি উইলি মুক্তির কাছে এখন আমি যেতে চাই। আপনি আমাদের বলবেন, আহ, আপনি এই যে প্রবাস জীবন 30 বছর আপনার, হুম, তার আগে ছিল আপনার, আপনার শৈশব কেটেছে আপনার, আপনি সেখান থেকে যে শিক্ষক, প্রবাস জীবনে আপনি এতদিন আছেন, আপনি এই দুটোকে কিভাবে আপনি ফিল করছেন? আপনি কি মনে করছেন যে আপনার প্রবাস জীবনই ভালো, নাকি আপনার দেশ আপনার ভিতরে? এই দুটোর মধ্যে কিভাবে আপনি এটাকে দেখছেন? যদি এই ব্যাপারে আপনি একটু আমাদের দর্শকদের বলতেন। উম, আমি আসলে যখন এসেছি তখন অনেক ছোটই ছিলাম। তো তখন জাস্ট আমি এইচএসসি কমপ্লিট করে এসেছি এখানে। আসার পরে যখন এখানে তো ট্যুরিস্ট ভিসায় এসেছিলাম আর কি। তো তারপর আচ্ছা। হ্যাঁ, তো কিছুদিন এখানে 1 বছর 2 বছর এমনিতেই আমার অবসর সময় কেটেছে। কারণ আমি ভাইদের সাথে থাকতাম। আর তারপরে আমার যখন গ্রিন কার্ড হলো, তখন আমি বাংলাদেশে যে আমি ডিগ্রি কমপ্লিট করি। আর এখানে আমি ডিট্রয়েটে চলে যাই। ডিট্রয়েটে ছিলাম বেশ কিছু বছর। ওখানে আমি অ্যাসোসিয়েট কমপ্লিট করি মনোবিজ্ঞানের উপরে। তারপর কর্মজীবন, আহ, অনেক লম্বা সময় কর্মজীবন কেটেছে। তো এখানে অনেক স্ট্রাগল করতে হয়েছে, সত্যি কথা যেটা যেটা মানে বাবার কাছ থেকে এসে এখানে মানে যে লাইফটা পেয়েছিলাম ওইটা অনেক কষ্টের ছিল। অনেক কষ্টের, কারণ চিন্তা করতে পারিনি যে এতটা কষ্টের সময় কাটাতে হবে, এমন ভাবে সবকিছুকে মানে লাইফটাকে এরকম ভাবে ফেস করতে হবে, এটা কখনো ভাবিনি। তো এই যে আল এত এত কষ্ট, এত যন্ত্রণা প্রবাস হুম, জীবনে, হুম, আমরা সবাই জানি, আমিও দীর্ঘদিন প্রবাসে ছিলাম। জি। এই কষ্ট, এই যন্ত্রণাটাকে আপনি পাশ ফিরিয়ে রেখে আপনি কেমন করে লেখার জগতে আসলেন? এই ব্যাপারে এটা একটু। এটা সম্পূর্ণ আমার মায়ের কৃতিত্ব। কারণ উনি অল দ্যাটা মানে সব সময় উনি মানে আমাকে অনুপ্রাণিত করে গেছে। আম, কিভাবে ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি যে অনুরাগ, জীবনবোধ তৈরি হওয়া, অথবা জীবন দর্শন শেখানো, সম্পূর্ণ ব্যাপারগুলোই নীরবে নিভৃতে আমার মা করে গেছেন। কারণ উনি আমাকে সবসময় অনুপ্রাণিত করতো বই পড়ার জন্য। তো আম, দেখা গেছে একাডেমিক বই পড়ার পাশে উনি যেই বইগুলো পড়তেন আমাকে সবসময় ওই বইগুলো পড়ার জন্য অনুপ্রাণিত করতেন। যখন বড় হওয়া শুরু করেছি, ছোট থাকতে না। তো যখন দেখা গেছে আহ আম, আহ, এরকমও হয়েছে যে ওনার উনি যখন বইগুলো আমাকে দিতেন পড়তে, তো পাঠ্য বই পাশে রেখে ওই আহ, বইগুলো, আলাদা যে গল্পের বইগুলো ওগুলো পড়ার প্রতি বেশি আগ্রহ কাজ করতো। এমনও হয়েছে যে চুরি করেও পড়তাম, এই জন্য মায়ের বকুনিও খেতে হয়েছে যে তুমি আগে পাঠ্য বই পড়বে, তোমাকে তো ওইটা অপশনাল দেওয়া হয়েছে যে তুমি ওইটা পরে পড়বে, শেখার জন্য পড়বে, বাট তুমি নিজের মানে লেখাপড়া বাদ দিয়ে ওগুলা কেন পড়তেছো। এরকম বকাও খেতে হয়েছে মার কাছে। তো আম, এত আমি দূর আসার আসবো আপনার হুম, কাছে, আরো আরো শুনবো আপনার কথা। আমি আচ্ছা, জানি সেখান থেকেই আপনার এই লেখা জগতে আপনি কবি আজকে। আমি আচ্ছা, আহ, আরো আপনার কথা শুনবো। তার আগে চলুন না আর একবার আমরা আপনার দ্বিতীয় কবিতাটি আমরা শুনে নেই। দ্বিতীয় আচ্ছা। কি কবিতা শুনবেন? আম, আমি করোনাকালীন সময়ে একটা কবিতা লিখেছিলাম। আমি ওই কবিতাটা পড়তে চাই। এটা
এখনো মানে নূতন এটা, একদম এটা বইতে ছাপানো হয়নি। হ্যাঁ, অসুস্থ ধরনী। অনাকাঙ্ক্ষিত অলক্ষ্য আগন্তুকের পদধ্বনি। রাতের নিস্তবতায় দেহ ভাঙার শব্দ শুনতে পাই। নিচ্ছিদ্র অন্ধকারে বিশ্ব আজ কোলাহল মুক্ত। মলিন হলদে রোদ্দুর গায়ে, মরিচা ধরা বেদনার নূপুর পায়ে, বিশুদ্ধ নৈসর্গের কানে কানে বলে যায় নিভৃতে, সভ্যতার চোখ সূর্যের আলোয় প্রজ্বলিত। নতুন ভোরের আলো কি আর কখনো ফুটবে না নির্বাসিত মনুষ্যত্বে? নৈরাশ্যার আঁধারে থেমে গেছে পৃথিবীর পায়ে পায়ে পথচলা। বিস্ময় ছুঁয়েছে আকাশ, নিঃশব্দ আহাজারির সময়ের বেড়াজালে বিকট শব্দে ভাঙছে মন। এক এক করে স্বপ্নরা সব উড়ে গেছে, অভিমান ইচ্ছে ডানায় ভর করেছে। অনুভূতিগুলি শুধু বয়ে চলেছে বেদনার আলিঙ্গন। অভিশাপে লেপ্টে আছে অভিমানী ক্ষণকাল। রাতের অন্ধকার শেষে বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে দেখি ঈশান কোণে ভোরের উদিত কিরণ। প্রতিদিন এই ক্ষণে নতুন করে জন্ম হয়, প্রাণের টানে নব্য ভোরের সূর্য স্নান করি। তব পেছনে ফেলে আসি নিরতিশয় ক্লান্তির অন্তিম মুহূর্ত। কোনো একদিন নিপীড়িত সমাজের চোখে রুমাল বেঁধে স্বর্গকে আহ্বান জানাবো, অসুস্থ ধরনীর হাত বাড়িয়ে দেব আকুল প্রার্থনায় নতুন এক ভোরের সন্ধানে। বাহ, চমৎকার। আসলেই করোনা কালে আমরা আমরা সবাই বিপর্যস্ত, সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে আছে। আমরা আমাদের কবিদের লেখা ওই করোনা কালকে নিয়ে অনেক লেখা এসছে, ঠিক সেরকম একটি মর্মস্পর্শী লেখা এটি আপনার। আমরা আমরা সত্যি খুশি হলাম আপনার চমৎকার একটি লেখার জন্য। আপনার আরো কবিতা শুনবো, আরো কথা শুনবো আপনার কাছ থেকে। এই মুহূর্তে আমি মনিজা রহমানের কাছে যেতে চাই। মনিজা রহমান, এই যে আপনি আপনার কথা যে বললেন আপনি সাংবাদিকতা শুরু করেছেন, আপনি ক্রীড়ার সাংবাদিক ছিলেন, তারপরে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে প্রথম আলোতে গিয়ে। আমি সাংবাদিকতা করতাম, আপনি আসলেন, আপনি উত্তরের নকশা করতেন, এখনো করছেন, এবং এই উত্তরের নকশা নিউ ইয়র্কে একটি আলোড়ন সৃষ্টি করেছে, এবং সেটা সফল হয়েছে সম্পূর্ণ আপনার ঐকান্তিক প্রচেষ্টায়, আপনার মেধায়। আজকে এই উত্তরের নকশা এত 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 চমৎকার। আমি আপনার কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি এই যে উত্তরের নকশা করছেন এখন, এই কাজটা কি আপনার কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, নাকি আপনি আপনার ওই যে শুরু করেছিলেন জীবনে যে ক্রীড়া সাংবাদিকতা হিসাবে বিভিন্ন দেশে আপনি খেলা হচ্ছে সেখানে আপনি আছেন, সেখানে ছবি তুলছেন, আপনার একটা ছবি খবরের কাগজে চলে এসছে, একটা মুহূর্ত আর উত্তেজনাপূর্ণ মুহূর্ত খেলার এবং ধারাবিবরণী সব, এই যে একটা একটা আবেগ, আপনি দুটোকে কিভাবে মূল্যায়ন করছেন, কিভাবে একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, এটা আসলে কঠিন প্রশ্ন বাবু ভাই। আসলে মানে আসলে কখনো ভাবিনি এই প্রশ্নের মুখোমুখি হব। তো আমি তো প্রথমেই বলেছি যে আমার মানুষের কিন্তু আপনার চেতনা, ভালোবাসা, আদর্শ সবকিছু জন্ম নেয় তরুণ বয়সে, মানে কৈশোর উত্তীর্ণ যে বয়সটা, বিশেষ করে 16 থেকে যে 20 বা 22 বছর। তো তখন আমি বললাম যে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছিলাম। মানুষ কিন্তু সারা জীবন ওই চেতনা আদর্শকে বয়ে বেড়ায়। তখন যে আমি বললাম যে আমার একটা স্বপ্ন ছিল রূপক সাহা, মতি নন্দীর মতো লেখক হবা, ক্রীড়া সাংবাদিক কাম লেখক। তো এই থেকে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি। মানে সবকিছুই কিন্তু কন্ট্রাডিক্টরি, মানে ইকোনমিক্স থেকে অনার্স মাস্টার্স করে কেউ ক্রীড়া সাংবাদিকতাকে বেছে নিবে, এটা বাংলাদেশে আমি মনে হয় একমাত্র। তো তার মধ্যে আমি ছিলাম বাংলাদেশে, আপনি হয়তো জানেন, প্রথম পেশাদার ক্রীড়া সাংবাদিক। আমার আগে হয়তো কয়েকজন ক্রীড়া সাংবাদিক ছিল যারা নারীদের মধ্যে বলছি, লেখালেখি করতেন কিংবা কোনো ম্যাগাজিনে কাজ করতেন, কিন্তু রিপোর্টিং এ গিয়ে কোনো দৈনিক পত্রিকায় প্রতিদিন মানে আপনার ফিল্ডে গিয়ে রিপোর্ট করার মধ্যে আমি ছিলাম প্রথম। তো এটা ছিল, সময়টা ছিল আপনার 1999 সাল, এবং আজ থেকে ধরেন প্রায় 20 বছর আগে। তো সময়টা কিন্তু তখন মানে খুব একটা অনুকূলে ছিল না, কারণ তখন মেয়েদের খেলাধুলা খুব কম চর্চা ছিল। মেয়েরা খেলাধুলা বিশেষ করে টিম ইভেন্ট গুলা করতেই পারতো না তখন।
মানে সামাজিক রাজনৈতিক অবস্থাগুলো এমন ছিল যে মেয়েদের খেলাধুলাটাকে খুব নিরুৎসাহিত করা হতো। সেই সময় যখন আমি ফিল্ডে যেতাম, আমি যখন দেখলাম যে সমস্ত প্রেস বক্স ভরা পুরুষ, আমার কলিগ লেখক, মাঠে কারা খেলছে তারা সবাই পুরুষ, গ্যালারিতে কারা বসে আছে দর্শক তারা সবাই পুরুষ, তার মধ্যে আমি একজন নারী। তো কিন্তু এই যে একটা প্রতিকূল পরিস্থিতি, এইটাকে আমি অতিক্রম করেছি। এই অতিক্রম করতে পেরেছি কারণ ছিল যে আমার মধ্যে একটা স্বপ্ন ছিল যে, ওই যে বললাম যে একজন নামকরা ক্রীড়া সাংবাদিক হব। তো এটাই আমার সারা জীবনের ড্রিম ছিল। আমি কখনো ভাবিনি যে যেমন উইলি মুক্তি বললো ও 90 সালে না 91 সালে এসেছে, এটা ছিল ওর একদম তরুণ বয়সে, কিন্তু আমি কিন্তু একদম থিতু হয়ে যাওয়া জীবন ছেড়ে বাংলাদেশের সবকিছু ছেড়ে এখানে এসেছি। এখানে আসার একটা বিশেষ কারণ ছিল যে আমার একটা ছোট ছেলে, ও স্পেশাল নিডস, ওর কারণে আমরা 2014 সালে মানে এই দেশে আমরা মুভ করেছি। নাহলে আমার কোনো মানে কোনো আমার কল্পনার ছিল না যে কোনোদিন ভিন দেশে গিয়ে আমরা এস্টাবলিশড হব। তারপর এখানে এসে যেটা বললাম যে আমি অস্তিত্বের সংকটে ভুগতাম, আমি আমার আইডেন্টিটির সংকটে ভুগতাম। আমি আসলে কি, আমি তো ক্রীড়া সাংবাদিকতা করতে পারছি না, আমার সাংবাদিকতা পরিচয় হারিয়ে যাচ্ছে। তখন প্রথম আলো থেকে যখন এই উত্তরের নকশাকে পেলাম, তখন মানে দায়িত্বটা পেলাম, তখন ওই যে মানে কি বলে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, তেমন যেন আমি উত্তরের নকশাটাকে আঁকড়ে ধরলাম। তো উত্তরের নকশাটা এখন আমার অনেক প্রিয়। এবং আমরা এর আগে 2টা প্রোগ্রাম করেছি উত্তরের নকশার বর্ষপূর্তি, এবং আমার মনে আছে বাবু ভাই, আমার মানে আজকে খুব আবেগপ্রবণ লাগছে যে প্রথম যে উত্তরের নকশা আমরা বর্ষপূর্তি করেছিলাম জ্যাকসন হাইটসে, বাংলাদেশ প্লাজার নিচে। তো ওইটা শুরু হয়েছিল আপনার একটা আবৃত্তি দিয়ে, মানে আমরা কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না, তখন ভাবলাম যে উপস্থাপনা না, আমরা একটু ব্যতিক্রমী শুরু করব। তো আপনি প্রথমে শুরুতে একটা আবৃত্তি করেছিলেন, তারপর উপস্থাপিকা এসে অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন। তো আসলে আমার উত্তরণ নকশার সাথে আপনিও মানে এইভাবে যুক্ত হয়ে আছেন। তো উত্তরণ নকশার সাথে অনেকেই মানে নিউ ইয়র্কের অনেকেই ভালোবাসার ভাবে যুক্ত হয়ে আছে, কেউ লেখা দিয়ে, কেউ তার মডেল হয়ে, কেউ রান্নার রেসিপি দিয়ে, কেউ সাক্ষাৎকার, মানে আমি সাক্ষাৎকার নিয়েছি 2 প্রজন্ম সেই বিভাগ দিয়ে। সব মিলে এখন উত্তর নকশা ক্রীড়া সাংবাদিকতা আমার জীবনে একটা স্বর্ণালী স্মৃতি, কিন্তু উত্তর নকশা আমার বর্তমান অবশ্যই অনেক বিরাট একটা ভালোবাসার জায়গা। ধন্যবাদ। আপনার চমৎকার করে বললেন, আপনি দুটো জিনিস চমৎকার করে বললেন, আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। তার আগে চলুন আমি দ্বিতীয় কবিতা আপনার কাছে যাই। এবার কোন কবিতা শোনাবেন আপনি? আচ্ছা, আমি এবার একটা প্রতিবাদী কবিতা করব। প্রতিবাদী এই অর্থে যে আমরা দেখেন এই যে সবাই যারা নিউ ইয়র্কে থাকি, কিন্তু আমরা বাংলাদেশকে ভুলতে পারি না। বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে আমাদের হৃদয়ে খুব, আমরা হয়তো ভালো আছি, আমরা হয়তো নিরাপদে আছি মনে করছি, আমরা হয়তো অনেকটা নির্ভার জীবন কাটাচ্ছি, কিন্তু বাংলাদেশে অনেক সময় মানবতা লঙ্ঘিত হয়, তখন আমরা চুপ করে থাকতে পারি না। তখন আমাদের মধ্যে মানে ক্রোধ কাজ করে। সেই ক্রোধ থেকে আমি একটা কবিতা লিখেছিলাম। শুধু যে বাংলাদেশে তা নয়, আপনি সারা বিশ্বেই দেখেন যে আমরা মধ্যযুগে বর্বরতার কথা বলি, কিন্তু আসলে কি বর্বরতা থেমে আছে? আমরা কি এখনো মধ্যযুগে নেই? এখনো তো কত দেশে দেশে মানবতা লঙ্ঘিত হচ্ছে। সেই ভাবনা থেকে আমি একটা কবিতা লিখেছিলাম। কবিতার শিরোনাম হত্যার বিচার চাই। বহুকাল আগে কোন পড়ন্ত দুপুরে ঝাপসা হয়ে যাওয়া দেয়াল লিখনে পড়েছিলাম, হত্যার বিচার চাই। প্রথম অংশটুকু মুছে গিয়েছিল রোদ জল বৃষ্টির অত্যাচারে। আমি ভরিয়ে দিয়েছি শূন্য স্থান। আমি সেই থেকে শয়নে জাগরণে আমি শুধু হত্যার বিচার চাই। কখনো নুসরাত, তনু, মিতু কিংবা বিশ্বজিৎ, অথবা অভিজিৎ বা দীপন, আবরার, কখনো বা বসিয়ে দেই নিহত গোলাপের নাম, কিংবা কোনো পরিযায়ী পাখি। পুঞ্জীবিত ক্ষোভ আর উদ্গত অশ্রুবিন্দু আমাকে বিনিদ্র রাখে। আমি ফিরতে পারি না স্বাভাবিক জীবনের স্রোতে। দাতাল হিংস্র হায়েনারা আমাকে থামাতে না পেরে বিলি করে ভেজাল লিফলেট। ননি মাখন খাওয়া ভাত ঘুম জীবনের বদলে আমি বেছে নেই বন্ধুর পথ। আমি শুধু হত্যার বিচার চাই। কখনো কলম্বোতে, কখনো ক্রাইস্ট চার্চে আমাকে দেখতে পাবে জনতার মিছিলে। আমার উঁচু করা হাত এক সময় প্রস্তর খণ্ড হয়, আমার হাতের প্লাকার্ড আক্রান্ত হয়, কিন্তু মস্তিষ্কের গভীরে যে স্লোগান লিখে রেখেছি, শত প্লাবনেও তা হয় না ম্লান। চমৎকার, খুবই চমৎকার একটি প্রতিবাদী কবিতা শুনলাম। ভাইয়া আশা করি আপনার আমার কবিতা দর্শক, আমরা শুনতে চাই। আপনি তো খুব ভালো কবিতা লেখেন এবং পড়েন, আবৃত্তিকার এবং কবি। হ্যাঁ তা ঠিক আছে, শোনাবো। আজকের অনুষ্ঠানে হয়তো আমি শোনাতে পারি, আপনারা আছেন, শোনাবো।
কিন্তু এই কবিতাটি খুব ভালো ছিল, একটি প্রতিবাদী কবিতা, দারুণ কণ্ঠস্বর কবিতার মধ্যে, কথামালা চমৎকার, খুবই সুন্দর। আমরা আরো কবিতা শুনবো মনিজা রহমানের কাছ থেকে। এবারে আমি আমাদের কবি উইলি মুক্তির কাছে যেতে চাই। উইলি মুক্তি কিন্তু আমি লিখতে দেখতে পাচ্ছি উইলি সুলতানা হয়ে গেছে। আমি দুঃখিত, আপনারা যারা দেখছেন, প্রিয় দর্শক, আমাদের কবির নামটি একটি ভুল হয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা না, প্রার্থী। ভুল না, ঠিক আছে, এটা মিডল নেম তো এই জন্য আসে না, যার কারণে এটা সুলতানাটা এটা মিডল নেম, এই কারণে আসে না, তো ওই লাস্ট নেম আর ফার্স্ট নেমটা মানে অ্যাড হয় আর কি, উইলি মুক্তি। তাহলে ঠিকই আছে, তাহলে ঠিক আছে, আমাদের উইলি ভুল সুলতানা। হয়নি। আমরা সময় উইলি মুক্তি করেছি, এই জন্য আমার কাছে মনে হচ্ছে উইলি সুলতানাটা কি হয়ে গেল যেন। না, ধন্যবাদ। ওইটা আমরা নামেও ঠিকই আছি, সব দিকে ঠিক আছে, কবিতা সুন্দর হচ্ছে মুক্তি। আমি এই মুহূর্তে আমি একটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার প্রিয় কবি কে? অবশ্যই তো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি খুবই পছন্দ করি তার কবিতাগুলো। তারপর আমার কাছে ভারতের একজন আছে পূর্ণেন্দু পত্রী, ওনার কবিতা আমার খুব ভালো লাগে, বিশেষ করে ওনার কথোপকথন গুলো প্রচন্ড ভালো লাগে। আর হচ্ছে রুদ্র, হ্যাঁ জি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতাও খুব ভালো লাগে। আর জীবনানন্দ দাশ তো আছেই, পছন্দের কবি। জি, এখন এই যে আপনি শত ব্যস্ততার মধ্যেও আপনি আপনি কবিতা লিখছেন, আপনার কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে, আপনার এই যে প্রকাশিত কবিতাগুলো এবং এই যে আপনি লিখছেন, এখানে আপনি শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান, নাকি আপনার অন্য কিছু ভাবছেন আপনি আপনার লেখালেখি নিয়ে? আমি আসলে কবিতাটা লিখে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি গল্পটা তেমন ইয়ে করতে পারি না, আসলে কন্টিনিউ করতে পারি না। তারপরেও মাঝে মাঝে কিছু স্মৃতি আছে, পারিপার্শ্বিকতার কিছু ঘটনা আছে যেগুলার থেকে লিখার চেষ্টা করি, ছোট ছোটখাটো কিছু গল্প। বিশেষ করে আমার কাছে কবিতাটাই ভালো লাগে বেশি লিখতে আর কি। আচ্ছা, আপনার আপনার গল্পের যে কার গল্প আপনি পড়েন? আমি গল্প বিশেষ করে ইন্ডিয়ান, হ্যাঁ, ভারতীয় যে রাইটার গুলো আছে, এই রাইটার গুলোর হ্যাঁ, গল্প আমি খুব বেশি পড়েছি। মানে বাংলাদেশ থেকেই বেশি পড়া হয়েছে, যেমন শীর্ষেন্দু, সমরেশ, জি, এদের বইগুলো, হ্যাঁ, বুদ্ধদেব গুহ, এদের বইগুলো বেশি পড়তাম। আর বাংলাদেশে যেগুলো মা বেশি পড়তে দিত, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো খুব পড়তে দিত, ওগুলা পড়েছি। আর বেশিরভাগ এখানে এসে যখন প্রথম জানতে পারলাম যে এখানে একটা লাইব্রেরি আছে মুক্তধারা, ওইখান থেকে আমি প্রচুর বই কালেকশন করেছি, অনেক বই। যখনই যেই মুক্তধারা, নিউ ইয়র্কের মুক্তধারা কিন্তু বিশ্বজিৎ দার যে এই যে অক্লান্ত পরিশ্রম করে যে একটা প্রতিষ্ঠান করেছেন, এবং যে কোনো ধরনের বই কিন্তু আপনি মুক্তধারাতে পাবেন। জি, তো যখনই আমাকে মা বলতো যে ওই বইটা পড়ো, ওই বইটা খুব সুন্দর, তখনই আমি ওই মুক্তধারা থেকে যে ওই বইটা কালেক্ট করতাম আর কি। হ্যাঁ, তো ঠিকই আছে, তাহলে আমরা তৃতীয় কবিতায় ফিরে যাই। আপনার এবারে কোনটা শোনাবেন আপনি? এইটাও আমার নতুন কবিতা, নতুন লিখেছি, ব্যর্থ অন্বেষণ। বিষণ্ণতার পাত্রে ঢাকা পড়ে আছে মুঠো মুঠো নবজাত রৌদ্র। ব্যর্থ অন্বেষণে আনকোড়া প্রেমিক
চিত্ত বিলাসিতায় স্খলিত হৃদয়ে কেবল অদৃশ্য ধুলোর ঝড় উড়িয়ে যায়। আকাশের কার্নিশ হতে সাদা কালো পুঞ্জ মেঘের টুকরো কুড়াই নির্ঘুম নেশাতুর অনুরাগের শূন্য আঁচলে সময়ের নিখুঁত স্তরে ডুবে যেতে যেতে স্বচ্ছ অনুভূতির কোণে অন্তপুরে উষ্ণতার কতই না রূপান্তরিত হয়। বহুদূর হতে শুনতে পাই উচ্ছ্বসিত শঙ্খধ্বনি, বোনা বালুর কালচে রঙের শামুখের বিদগ্ধ নগ্ন চুমু, গুটি গুটি প্রলুব্ধ পায়ে উতলে ওঠা অলীক সম্পর্ক কুণ্ডলী পাকিয়ে স্থায়ীভাবে এখন স্থৈর্যচ্যুতি। জীবনের করিডোরে দাঁড়িয়ে অক্ষমতা অনন্তকালের সাক্ষী হয়ে একটি বিন্দুতে আবদ্ধ। রক্তাক্ত স্রোতের তরঙ্গ ভেসে চলেছে নির্লিপ্ত অনাদৃত শঙ্খের খোলের মতো। আনমনে যদি কখনো দেখা পাই ভুল পথে অগোছালো কোনো এক বিমর্ষ বিকেলে, নির্লজ্জতার বসন উড়িয়ে দেব সাধন করতে। ম্লান গুহায় ইরিডেসেন্ট গম্বুজের দুটি হাতে নির্জনতায় বিবর্ণ তরঙ্গের প্রতিধ্বনি শুনতে, বিনিদ্র রজনীর প্রতিটি প্রহর গুনে গুনে ফেরত পাঠাবো উপহারে মৌনতার তন্দ্রা হরিণী হয়ে। শীতল খরস্রোতা নদীর বুকে একই বৃত্তে স্মৃতির জমিনে দাফন করব ভ্রান্তির অস্পৃশ্য পদ্ম। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চমৎকার। আপনার শব্দের গাঁথুনি, শব্দগুলো সুন্দর করে আপনি আপনি কবিতা নিয়ে এসেছেন। খুবই চমৎকার আপনার এই কবিতাটি। আশা করি আমার যারা দর্শক শুনছেন আমাদের আজকের এই আমেরিকা বাংলা সরাসরি আমেরিকা থেকে সম্প্রচারিত হচ্ছে, আপনারা জানেন, এবং এটি একটি সাপ্তাহিক পরিবেশনা বলা যেতে পারে। আমরা প্রতি রবিবার একই সময়ে, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল রাত 9টায় এবং আমেরিকার সময় সকালে 11টায়, এই সময়টাই আমরা প্রতি রবিবারই আমরা সপ্তাহে আমরা এখানে বসি, কবিতার আসর নিয়ে আসি, হয়তো গান নিয়ে আসি। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সুপ্রিয় দর্শক শুনছেন এই বাংলা আমেরিকার ওয়েবসাইটটি, আপনাদেরকে আমন্ত্রণ, সাথে থাকুন। আমাদের আরো অনেক কবিতা আছে, কবি আমাদেরকে কবিতা শোনাবেন। এবং আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা রয়েছেন, আমি আগেই বলেছি, আমাদের শ্রদ্ধাভাজন সিদ্ধার্থ দে, এবং আমাদের এই অনুষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক নুরুল সাইদ, জনাব নুরুল্লাহ সাইদ। উনি জর্জিয়া থেকে উনি আমাদেরকে ওয়াচ করছেন, উনিও আছেন আমাদের সাথে, আমি বাংলাদেশ থেকে। এটা আমাদের টিম ওয়ার্ক, সব মিলিয়ে আজকে আমাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আর এবং আমাদের সাথে আছেন আজকে কবি মনিজা রহমান এবং কবি উইলি মুক্তি। এবারে আমি মনিজা রহমানের কাছে যেতে চাই। কবি মনিজা রহমান যে বলছিলেন, উনি ওনার দুইটি প্রধান যে কাজ, সেটি হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতা করতে গিয়ে ওনার যে জীবনের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত কতটুকু হয়েছে উনি বললেন। কিন্তু একটি জিনিস আমরা জানি, সেটা হচ্ছে যে এটি করতে গিয়ে ওনার যে স্মৃতি, ওনার জীবনে যে স্মৃতি, সেই স্মৃতি বাস্তবায়িত করতে গিয়ে একটি, আমার মনে হয় একটা উপন্যাসও বোধহয় চলে এসছে, নাকি মনিজা? আপনার যে প্রথম উপন্যাস, সেই উপন্যাসটা সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে? আমার দর্শক যদি শুনতেন, আপনার প্রথম উপন্যাস কিভাবে আসলো আপনার, একটু বলুন কবি মনিজা রহমান। আমার প্রথম উপন্যাসটা হচ্ছে একজন ক্রিকেটারকে নিয়ে, নারী ক্রিকেটার, উঠতি নারী ক্রিকেটার, মানে তরুণ যেটা বলতে পারেন, যে সে টিমে চান্স পাচ্ছে কিনা। কারণ আমি খুব মানে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মেয়ে খেলোয়াড়রা। মানে আমার আসলে মেয়ে নেই, কিন্তু আমি থাকতে আমি খেলোয়াড় বানাতাম। মানে আমার মানে মনে হচ্ছে যে একটা মেয়ে, আপনি বলেন মানে এই যে একজন খেলোয়াড়, মানে সবকিছু তার রিয়েল। কারণ সে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারপর প্রচন্ড পরিশ্রম করে একটা জায়গায় যায় যেখানে কোনো মানে আপনার লুকোচুরির কোনো সুযোগ নেই। তো আমি খুব মানে মুগ্ধ হয়ে দেখতাম বাংলাদেশে যারা যে মেয়েরা খেলে ফুটবল, ক্রিকেট। কারণ এই প্রত্যেকটা মেয়ের এই খেলার মাঠে আসার পিছনে একটা বিরাট একটা গল্প আছে। তো আমি আমার প্রথম উপন্যাস যে অশুভ কাল 2019 সালে প্রকাশিত হয়েছে, ওইটা ছিল একটা নারী ক্রিকেটারকে নিয়ে। এবং ঘটনাচক্রে যে এই নারী ক্রিকেটার নাম ছিল মুক্তি। আমাদের আপনার প্রথম উপন্যাস?
জি, আমার প্রথম উপন্যাস, কিন্তু ছোট গল্প লিখেছি, অনেক ছোট গল্পের বই আছে, সংকলন। আচ্ছা, ছোট আর গল্প। কবিতার বই আছে দুটি, আর প্রবন্ধ আছে কয়েকটি। তারপর কবিতার বই দুইটি, দুইটি কবিতার বই, যদি নাম দুটো বলতেন আমাদের হ্যাঁ, দর্শকের জন্য। আচ্ছা, আমার সর্বশেষ কবিতার বইয়ের নাম হচ্ছে আহ উম, মেয়েটি, হঠাৎ করে ভুলে গেলাম। প্রথমটা ছিল শনিবারে ভালোবাসতাম, রবিবারে না। আর মেয়েটি আচ্ছা, আজন্ম, দ্বিতীয়টা হচ্ছে মেয়েটি আজন্ম পতিত থেকে গেল। ওইটা আমার একটা মেয়েটি কবিতার, আজন্ম পতিত থেকে গেল, দ্বিতীয় কবিতার পতিত বইয়ের থেকে। নাম। চমৎকার নাম, চমৎকার নাম। হ্যাঁ, ওই ওই নামে একটা কবিতাও আছে, তো ওইখান থেকে নামটা নেওয়া। আর এই বছর যে আমার গল্প সংকলন প্রকাশিত হয়েছে তার নাম হচ্ছে আকাশ রেখার সীমানায়। এটা 14টি গল্প নিয়ে। এটা মূলত এই আমাদের প্রবাস জীবনে নানা সুখ দুঃখের কাহিনী। কারণ আমি মূলত আমার শ্রমজীবী যারা শ্রেণী, যারা আমি আশেপাশে দেখি, তাদেরকে নিয়ে লিখেছি, তাদের সংগ্রামের কথা লিখেছি। এর 14টা গল্পের মধ্যে 2টো গল্প প্লট অবশ্য বাংলাদেশে, বাকি 12টা গল্প মানে ভিন দেশে, মানে বিশেষ করে নিউ ইয়র্কের জীবনযাপন নিয়ে লেখা। এবারের বইমেলায় কিছু বের হবে আবার, এরকম কিছু আছে? আগামী বছর 2021 সালে, হ্যাঁ, আমার কি অনেক বলবেন? লেখা জমেছে, দেখা যাক, এবারও হয়তো গল্প সংকলন বের করার ইচ্ছা আছে। কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমি আসলে গল্পকার বা কথা সাহিত্যিক হিসাবেই নিজেকে বাকি জীবনে আচ্ছা, হ্যাঁ, করতে চাচ্ছি। কারণ কবিতা আমি লিখি, কিন্তু আমার মনে হয়েছে যে মানে একজন জায়গাটা মনে, আমার বড় জায়গাটা কবি, মনে হচ্ছে কি জায়গা। হ্যাঁ, না না, সেটা ঠিক আছে। আর তাছাড়া একজন বড় কবি হওয়ার মতো, মানে আমি তো আমি বলেছি যে আমি পাঠক হিসাবে যথেষ্ট মানে ভালো ছিলাম, ভালো মনে করি নিজেকে। তো আমি বুঝতে পারি যে আসলে আমি কবি হওয়ার মতো ওই জায়গায় এখনো যাইনি। হয়তো পরিণত বয়সে আসতে হতে পারে। অবশ্যই পারবেন, আপনি যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। নিউ ইয়র্কের মানুষ আপনাকে আশাবাদী, আমরা সবাই আশাবাদী আপনাকে নিয়ে স্বপ্ন দেখি। আপনার কাছ থেকে আরো অনেক লেখা চাই পাঠক। আপনি এত চমৎকার করে লেখেন, নিউ ইয়র্কের পাঠক, নট অনলি নিউ ইয়র্ক, সারা বাংলাদেশের এবং পৃথিবীর সব জায়গারই পাঠক যারা বাংলা ভাষাভাষী, তারা আপনার লেখা সবাই মুগ্ধ করে পড়ে, আমরা সবাই পড়ি। আরো কথা শুনবো আপনার কাছ থেকে। এবার চলুন আরেকটি কবিতা নেওয়া যাক নাকি? এবার কোনটা শোনাবেন আপনি? হ্যাঁ, আমি একটা কবিতা শোনাচ্ছি। এই কবিতার শিরোনাম হচ্ছে আমার কোথাও যাওয়া হয় না। আমি কখনো কারো শত্রু হতে পারিনি। শত্রু হতে হলে মনের যে জোর লাগে, কস্মিন কালেও আমার ছিল না। আমাকে শত্রু ভেবে যারা গুমরে মরেছে, প্রকারান্তরে আমাকেই সম্মানিত করেছে তারা। আমি কখনো কারো আপন হতে পারিনি। মানব হৃদয় জয় করবার কৌশল কখনোই রপ্ত হয়নি আমার। ভুলো মনে আমি শুধু পারি দিনভর খুঁজে বেড়াতে। একটা খুঁজতে গিয়ে পুরনোটা পেয়ে যাই, আবার সেটা হারিয়ে নতুনটা খুঁজতে থাকি। এতখানি বৈরাগী মন নিয়েও আমি কখনো বাউল হতে পারিনি। আমার যে পথে নেমে সবকিছু ভুল হয়ে যায়, সমস্ত শহর অচল করে দিয়ে ভাবতে থাকি, ভাবতে থাকি, আমার না কোথায় যাওয়ার কথা ছিল। ধন্যবাদ। বাহ বাহ, সুন্দর, চমৎকার। চমৎকার। আমরা তো মানে আপনার কবিতার মধ্যে ডুবে গেছিলাম আর কি, এত সুন্দর কবিতা পড়লেন হুম। আপনি, খুবই সুন্দর। আরো কবিতা শুনবো আপনার কাছ থেকে। আহ, খুবই আমি আবেগী কিছু কবিতা। বলতে চাই, হ্যাঁ, বাবু ভাই। যতটুকুই লিখে, মনিজা কিছুক্ষণ আগে বলল যে কবি কবিতার মানে কথা যে অল্প লিখে, কিন্তু যতটুকুই লেখে চমৎকার, অনেক অসাধারণ লেখা। আহ আম, যে কটা কবিতাই আমি পড়েছি প্রতিটাই আমার ভালো লেগেছে। আজকে আসলে তাই। মুক্তির প্রথম কবিতাটা আমাকে খুবই মানে ইয়ে করেছে, হৃদয় স্পর্শ করেছে। মানে ধন্যবাদ। নিজের প্রেমের আকুলতাটা এত সুন্দর ফুটিয়ে তুলেছিল পুরো কবিতায়, মানে মন্ত্রমুগ্ধ হয়ে শোনার মতো। আসলে তাই ছিল। আমি আমি আমার ভালো লেগেছে খুব। এবং আহ, আজকে এখন যে কবিতাটা মনিজা পড়লো সেটা খুবই একটা অনেক কিছুটা সুন্দর। বৈরাগ্য আছে কথার মধ্যে। তার এবার মধ্যেও বাবু ভাই সামনে আপনি একটা কবিতা শোনান, হ্যাঁ, আমরা শুনি। আপনার লেখা একটা কবিতা হুম। শুনতে চাই বাবু ভাই। উপস্থাপনা করছি। তারপরও আচ্ছা, আপনার মুখ থেকে একটা শুনতে চাই আমরা।
আচ্ছা ঠিক আছে, আমি আমি শোনাবো, আপনি যখন বলেছেন অবশ্যই শোনাবো। চলুন তাহলে এখনই শোনাই দিই নাকি? হ্যাঁ, হুম হুম এখনই শোনাই। হুম হুম। আচ্ছা ঠিক আছে। আমার এই কবিতাটি শিরোনাম যোজন গন্ধার চোখ। এটি এই এই সংখ্যায় আপনাদের আজকাল পত্রিকা, সাপ্তাহিক আজকাল, এটা বেরিয়েছে। আপনারা দেখেছেন কিনা জানেন না, এই সপ্তাহে আজকালে আসছে এটা। আমার কবিতা আচ্ছা, আসছে কবি। হ্যাঁ, আহ, তাহলে আমরা শুনি এটাই নাকি? হ্যাঁ যেহেতু অবশ্যই। আপনি শোনেন নাই, তাহলে আমি অবশ্যই। নালে পড়তাম না, যেহেতু শোনেন নাই আপনি বা দেখেন নাই। এটাই সংখ্যার কবিতায় আসছে, পত্রিকায় আসছে। একটু বড় কবিতা। কবিতা শিরোনাম প্রেমের কবিতা আর কি। যোজন গন্ধার চোখ। কতটা দূরত্ব, কতটুকু কাছে আসা, কতটা সমান্তরালে থাকা, কতটা আবেগ, কতটা অনুরাগ, কতটুকু সমর্পণ, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেয়া আমার পক্ষে খুব কঠিন। এই গোপন রহস্যটা শুধু তোমার আর আমার, সেটা না হয় আমাদেরই থাক। ওটা আমাদের আদিম পুরনো খেলার নতুন রহস্য। ওটা আমাদের চেনা চিৎকারে শীতকারে জীবনের নমস্য। এই গোপন নমস্যটা শুধু তোমার আর আমার, সেটা না হয় আমাদেরই থাক। আমি জীবন ধারণ করি কেবলই তোমার প্রয়োজনে, শুধু তোমার প্রয়োজনেই আমি তোমার মতো হয়ে যাই। তখন তোমার আমার ইচ্ছেগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। কখনো তোমার গান মৌলিক হয়ে ওঠে, কখনো নাচ, কখনো তুমি, কখনো আমার কবিতা মৌলিক হয়ে ওঠে, কখনো গল্প, কখনো আমি। তারপর হঠাৎ মিনিটেই ভেসে যায় আমাদের মৌলিক সবকিছু। জ্যোৎস্না ধোয়া আলোয় ভেসে যায় মন, ভেসে যায় শরীর। তখন আদিম পাশবিক পরিতৃপ্তিটাই জীবনে মৌলিক মনে হয়। লাল বেনারসির ভেতর থেকে তোমার সুঠাম দেহটা, ছন্দে ছন্দে এগুবার মোহনীয় ভঙ্গিটা, সুডৌল কাঁধের উপরে চুলের লকলকে বেনিটা, ভারী বুকের উঠানামার স্পন্দিত মুহূর্তটা প্রচন্ড হৃদয় বেগে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। তোমার হাসি, তোমার চাহনি প্রধান মাধুর্য হয়ে জেগে ওঠে। জেগে ওঠে পৃথিবী, জেগে ওঠে তোমার বুকের আঁচল, জেগে ওঠে জ্যোৎস্না ধোয়া দ্বীপ, জেগে ওঠে নয়নে আগুন। পুতুল পুরুষের মতো আমি তখন আকণ্ঠ ডুবতে থাকি। পুড়তে পুড়তে একসময় ধ্বংসটাও কাঙ্ক্ষিত উদ্ধার মনে হয়। তোমার চেহারার ভাঁজের ভেতরে আমি ডুবতে থাকি যখন, তোমার স্পর্শে চুম্বনে আমি টান টান এক তন্ত্রী যখন, দংশিত হতে হতে আমি একেবারে পাগল প্রায় যখন, তখনই তুমি তোমার ইচ্ছে মতো কখনো বাঁধো, কখনো সাধো, কখনো আঁকড়ে ধরো বুকের জমি। আমরা তখন কিছুটা এলোমেলো, কিছুটা বেসামাল হতে হতে যৌবনের মোহমন্ত্র দিয়ে মুছে ফেলি বাসনার জ্যোতি চিহ্ন, মুছে ফেলি আমাদের দুর্বার কামনার বিরাম চিহ্নগুলি, মুছে ফেলি কপালের উত্তপ্ত ঘাম। কেঁপে ওঠে মশারির ছাদ, ঘরের দেয়ালে জেগে থাকা টিকটিকিটাও ওঠে কেঁপে। কেঁপে ওঠে তোমার আবেগী চোখের পাতা, কেঁপে ওঠে আমার মোহনা মোহিনী একতারা, কেঁপে ওঠে আমার মৌলি শ্রাবণী দোতারা। জ্যোতি চিহ্নহীন আদিম পরিতৃপ্তিটাই জীবনে একমাত্র মৌলিক হয়ে ওঠে। জ্যোতি চিহ্নের জবনিকা পাতে জেগে থাকে আমাদের যোজন গন্ধার যোগ। এভাবে যুগে যুগে জেগে থাকে আমাদের যৌবনশ্রী জোনাকি জীবন। ধন্যবাদ। ওয়াও, অনেক দারুণ! সুন্দর। খুব সুন্দর একটা আবেগী কবিতা। একটা লাইন খুব ভালো লাগলো যে আমি জীবন ধারণ করি শুধু তোমারই প্রয়োজনে। ওয়াও। ধন্যবাদ। চমৎকার বাবু ভাই, অনেক সুন্দর। খুশি হলাম, খুশি হলাম। চলুন আমাদের কবিতায় ফিরে যাই আমরা। এবারে এবারে কে কবিতা পড়বে? উইলিয়াম আমাদের গুটি। হ্যাঁ মনিজা বলুন, না, আমাদের কিছু বেশি বলছিলেন? সময় নেই। না, আমাদের সময় আছে কতখানি, এটাই আর কি।
দেখছিলাম। আমাদের সময় আর আমাদের 10 মিনিট সময় আছে আমাদের। আমরা দুটো কবিতা শুনতে পাবো, একটা উইলি মুক্তির কাছ থেকে এবং একটা মনিজা রহমানের কাছ থেকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষে দেখি। চলুন তাহলে উইলি মুক্তি, আমি এই কবিতাটা আমার বই থেকে পড়ছি। এটা এবার যে বইতে ইয়ে হয়েছে, ছাপা হয়েছে, অন্ধকারা। নাম বলবেন আরেকবার আমাদের দর্শকদের? জি, যে কাব্যগ্রন্থের নামটি বলবেন আরেকবার আমাদের দর্শকদের জন্য? হ্যাঁ, জল পাথরের যুগলবন্দি। আমি বইটা দেখাচ্ছি, এই যে বইটা, জল পাথরের যুগলবন্দি। জল পাথরের যুগলবন্দি দর্শকরা দেখে নিলেন, এটি সংগ্রহ করে নেবে, আমি সেই জন্যই বললাম যেন দর্শকরা সংগ্রহ করতে পারে। ধন্যবাদ আপনাকে। পড়ুন। জি, আচ্ছা, বই থেকেই পড়ছি। এই কবিতাটার নাম অন্ধকারাবৃত পায়রা বারাঙ্গনা। নারীদের নিয়ে লেখা এই কবিতাটা, এই জন্য। নারীর অনুভূতি কখনো মেঘ দ্বারা ছায়াবৃত্ত, কখনো ছদ্মবেশ ধারণকারী, কখনো বা মনের মাঝে স্বপ্ন থাকে উজ্জ্বল নক্ষত্র হবার। নারী তার সকল অবস্থানই এক দৃষ্টান্তের নিদর্শন। আত্মঘাতী পায়রাগুলো অন্ধকারাচ্ছন্ন অচেনা মহলে, কেউ আসে অনিচ্ছাকৃত নিরুপায়ে, কেউ প্রয়োজনে পেটের দায়ে, কেউ বা দাঁড়ায় শখে নিজেকে অনাবৃত করতে। ক্ষতবিক্ষত হৃদয়ে অন্তরাত্মাকে বিনামূল্যে সমর্পণ করে ধ্বংসের পথে। জাঁকজমক পাড়া নির্জনতায় থাকে পার্থিব নরকের মতো শূন্য রাত। পৃথক পৃথক ঢাকনার দায়িত্বে থাকে শাশ্বত পর্যবেক্ষক। অনন্ত নির্বাক চোখে ধোয়া ওঠা অসুস্থ বিনিদ্র নেশাগ্রস্ত ছল সন্ন্যাসী। মানবীর অঙ্গের পারগুলো থাকে উপচে পড়া সৌন্দর্যে বৃত্তাকার। নতুন মানবের দৃষ্টি একবার যে পর্বতের ওপর পড়ে, অসম্ভব হয়ে যায় অপরিবর্তনের। মানবের কাছে এই স্বাদ যেন চলন্ত জলের মানবের কাছে এই স্বাদ যেন চলন্ত জলের ওপর যাজকীয় বিশুদ্ধ ডুব। রহস্যময় অন্ধকারে দফায় দফায় ন্যায্য ভালোবাসা পাবার আশায় বুক চাপড়ায় রাতের পায়রাগুলো, কিন্তু ওদের ওপর দায়ভার থাকে মূর্ছিতকে উচ্ছ্বসিত করা, যেখানে থাকতে হবে আকাশ ছোঁয়া এক বিশ্বস্ততা। তা সত্ত্বেও কিছু পায়রা এখনো প্রেমিকের কোমল শ্বাস শুনতে পায়, চিরকাল তার নরম স্পর্শের বোধ গ্রহণে জাগ্রত করে রাখে মনকে এক মিষ্টি অস্থিরতায়। এদের হৃদয় নিরাপত্তায় পরিবর্তনীয়। অন্যের সাথে সহবাস সর্বদাই তাদের কাছে মৃত্যুদণ্ডের ন্যায়। বাহ বাহ বাহ, চমৎকার, খুবই চমৎকার আপনি একটি কবিতা নিয়ে আসছেন। এটি কবিতার ভাবনাটা খুব চমৎকার, খুবই সুন্দর। ধন্যবাদ। আমরা আপনার অনেক কবিতা শুনলাম, এবারে আমরা শেষের দিকে মনিজার একটি কবিতা আমরা শুনবো। মনিজা আমাদের কোন কবিতাটা শোনাবে? তার আগে মনিজার কাছে ছোট্ট একটি জানার, আপনার প্রিয় কবি কে মনিজা? আর প্রিয় কবি জীবনানন্দ দাশ। আর প্রিয় কবি জীবনানন্দ দাশ। আমি জীবনানন্দ দাশের কবিতা সমগ্র আমার মনে হয় আমি সবসময় মাথার কাছে রাখি। আমি যখনই আমার সুখে দুঃখে আনন্দে বিষাদে উৎসবে বিষণ্ণতায় সবসময় আমি জীবনানন্দ দাশের শরণাপন্ন হই। এবং আমার প্রিয় লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এবং আমি যদি কখনো নোবেল কমিটিতে থাকতাম, আমি অবশ্যই দুজনকে নোবেল দিতাম। আমি মনে করি এই দুইজন বাংলাদেশের শ্রেষ্ঠ লেখক, জীবনানন্দ দাশ এবং মানিক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। আমারও জীবনানন্দ দাশ, আমারও খুব প্রিয় কবি, আমি খুব ফিল করি। ধন্যবাদ। চলুন কবিতায় যাওয়া যাক। এবার একটি কবিতা আমরা শুনি আপনার কাছ থেকে। আমি শুরু করেছিলাম বাবু ভাই, মনে আছে যে বৃষ্টির সোদা গন্ধ দিয়ে, মানে গ্রীষ্মকালে বৃষ্টি হলে কেমন হয়। তো আমাদের আমি বাংলাদেশে থাকতে আমার প্রিয় ঋতু ছিল বসন্ত। আমি ইয়েতে থাকতাম, অনেক বছর নিউজ কার্টুন রোডে ছিলাম। আমার জন্ম পুরান ঢাকায় গ্যান্ডারিয়া। বিয়ের পরে আমি নিউজ কার্টুন রোডে ছিলাম। রমনা পার্কে যেতাম এবং রমনা পার্কে গেলে প্রকৃতির পরিবর্তনটা খুব বোঝা যেত। এমনিতে তো ঢাকা শহরে অতটা বোঝা যায় না, কিন্তু নিউ ইয়র্কে এসে দেখলাম যে এখানে 4টা ঋতু এবং 4টা ঋতুতেই
প্রকৃতি পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, রাতারাতি একটা বিরাট পরিবর্তন ঘটে। তো সামনে আমাদের এখানে যে ঋতুটা আসছে তার নাম হচ্ছে ফল, যেটা বাংলায় শরৎকাল বা হেমন্তকাল একটা বলা যায়। আমার নিউ ইয়র্কে আসার পর আমার প্রিয় ঋতু হচ্ছে ফল। কারণ এই সময় প্রকৃতিটা অন্যরকম একটা, মানে পরবাস্তবাদ, একটা কেমন যেন একটা জাদুময়ী একটা রূপ নেয়। হলুদ পাতা, লাল পাতা, কমলা রঙের পাতা, মানে পাতাগুলো ঝরতে থাকে এবং কেমন যেন বারবার মনটা উদাস হয়ে যায়, মনে হয় যেন আমি কোনো অন্য জগতে আছি। তো আমি এখন যে কবিতাটি করব এটা ঠিক ফল না, আবার ঠিক প্রেমও না, মাঝামাঝি একটা কবিতা। কবিতার শিরোনাম হচ্ছে সব প্রেম জমা থাকে প্রকৃতিতে। আমি একদিন কিছু গান লুকিয়ে রেখেছিলাম প্রকৃতির সিন্ধুকে। তখন আমার তপ্ত বিরহ কাল, হৃদয়ে নিরন্তর রক্তক্ষরণ। একদিন সেই গান হলো দোয়েল পাখির শীষ, কোকিলের কুহুতান, নির্জন দুপুরে ঘুঘুর মগ্ন সুর। সেই সুর শুনে স্মৃতিভ্রষ্ট তুমি স্মৃতি ফিরে পেলে। হেমন্তের শেষ বিকেলের আলোয় কমলা রঙের পাতা ঝরা দেখতে দেখতে জীবনে প্রথমবার আমার কথা ভেবে তোমার মন সামান্য খারাপ হলো। ধন্যবাদ। চমৎকার, সুন্দর। চমৎকার, খুবই সুন্দর কথা। আহ আমরা আমি এটা কখন বিশ্বাস করি, কথা সব সব প্রেম জমা থাকে প্রকৃতিতে। আপনি যদি আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন, প্রকৃতি একদিন তাকে জানাবে। আসলে তাই, আসলে তাই। এবং এই অনুভূতিটাই আমাদের আছে জন্যই আমরা লিখতে পারি, প্রকৃতির সাথে মিশে যাই জন্যই প্রকৃতির কথা আমাদের লেখায় চলে আসে। যদি আমি যদি না মিশতাম তাহলে লিখতে পারতাম না। ঠিকই বলেছেন। আহ, আমরা আপনাদের ছাড়তে চাচ্ছিলাম না, কিন্তু সময় তো আমাদের এই হাঁটি হাঁটি পাপা করতে করতে একবারে শেষের পথে। আপনারা অত্যন্ত, আমি জানি আমাদের উইকেন্ড যেটা বলে, উইকেন্ডে অনেক কাজ থাকে নিউ ইয়র্কে আমাদের ব্যস্ত মানুষের। উইকেন্ডে বাইরে যাবার থাকে, উইকেন্ডে লন্ড্রি থাকে, উইকেন্ডে কেনাকাটা থাকে, সবকিছু একটা 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 ছক আগে থেকে তৈরি থাকে। আমি সত্যি কৃতজ্ঞ আপনারা অনেক ব্যস্ততার মধ্যেও যে আজকে এই যে আমেরিকা বাংলার ডাকে আপনারা আসছেন। আমি আমেরিকা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা সময় দিয়েছেন। আশা করি এর পরেও আপনাদেরকে আমরা পাবো। কারণ এটি আমি আগেও বলেছি, এটি সাপ্তাহিক পরিবেশনা। প্রতি সপ্তাহে এই সময় আমাদের এই অনুষ্ঠানটি চলবে। বাংলাদেশ সময় 9টা থেকে সকাল 9টা, আমেরিকার সময় আমেরিকার সকাল 11টা, আমি ভুল বললাম, দুঃখিত, এবং বাংলাদেশে রাত 9টায়। এটি সাপ্তাহিক একটি পরিবেশনা হবে এবং এই পরিবেশনায় আরো অনেক আসবেন নিউ ইয়র্ক থেকে। আমাদের আরো অনেক সতীর্থ বন্ধু আছেন, তারা এই অনুষ্ঠানে আসবেন। এবং আজকে যারা আপনারা আসছেন, আমি নিশ্চিত আমাদের নিউ ইয়র্কের আমার বন্ধুরা সবাই কিন্তু আজকে এই অনুষ্ঠানটি দেখছেন। এই মুহূর্তে এই অনুষ্ঠান শেষে দেখা যাবে অনেকেরই মন্তব্য আসছে। আমি আপনাদের এই সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের জন্য। আমার আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা আপনাদের জন্য এটি সবসময় থাকবে অফুরান। যে যেখানে থাকি আমরা খুব কাছেই আছি। এই একটা প্ল্যাটফর্ম, যেখানে থাকি না কেন আমরা লেখালেখির মধ্যেই থাকি, সেখানেই আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা আরো ভালো করে লিখুন, আরো সুন্দর সুন্দর লেখা আমাদেরকে দিন। এবং আপনাদের কাছ থেকে আমাদের দর্শক যারা আছেন, প্রিয় দর্শক, তারা আরো অনেক কিছু আশা করেন। তো কাজেই আশা করি আপনারা সেটাও দিবেন। আর সেই সঙ্গে আমি ছোট করে একটু সবার কাছে শেষের আগে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ যে চমৎকার একটি পরিবেশনা আপনারা দেখলেন, শুনলেন, সেটি আমাদের নিউ ইয়র্কের কবি দুইজন, সম্ভাবনাময় কবি। আমি আমি এটি বলতে চাই, আমি তাদের চোখে মুখে সম্ভাবনা খুঁজি। অত্যন্ত সম্ভাবনাময় এবং প্রিয় মানুষ, নিউ ইয়র্কে সবাই পছন্দ করে, উইলি মুক্তি এবং মনিজা রহমান। আজকে আমাদের মাঝে ছিলেন, কবিতা শুনলাম, শেষ নয়, সবই শুরু। আবারও কোনো অনুষ্ঠানে তারা আমাদের মাঝে আসবেন, কবিতা শোনাবেন। এই সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ। এবং সেই সঙ্গে আপনারা যারা পর্দার আড়ালে আমাদের কবিতা শুনলেন, আপনাদের সময় আমাদেরকে দিলেন, সেই জন্য সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সাথেই থাকুন, আমেরিকা বাংলার সঙ্গে থাকুন। দেখা হবে
রবিবারে একই সময়ে, সেই অবধি আপনাদের সবার জন্য শুভ সন্ধ্যা, সবার জন্য শুভ সকাল। ধন্যবাদ।